হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু আবার চলে এসেছি তোমাদের সঙ্গে ডেসক্রিপটিভ ম্যাথ নিয়ে। ঠিক আছে, ডেসক্রিপটিভ ম্যাথের ক্লাস কিন্তু চলছে। আজকে হলো 7 নম্বর ক্লাস। তোমাদের যারা প্রিভিয়াস ক্লাসগুলো দেখোনি দেখে নিও। এখন চলছে হলো অনুপাত সমানুপাতের ক্লাস। ঠিক আছে, একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল। যারা একদম বেসিক অঙ্কগুলো দেখোনি বা যাদের অসুবিধা আছে তারা দেখে নিও। আর এগুলো হলো একদম মিডিয়াম টু হাই লেভেল আর কি, যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে বলতে পারো। মানে আজকে যে 3টে অঙ্ক তোমাদের করাবো, এই 3টে অঙ্ক একদম মোস্ট ভিভিআই বলতে পারো। ঠিক আছে, এই 3টে অঙ্ক হলো একদম ভিভিআই, মানে পরীক্ষায় যে কতবার এসেছে তার নয়, ঠিক কোন পরীক্ষায় যে কতবার এসেছে, তুমি পিএসসি বলো, ডাব্লিউবিসিএস বলো, মিসেলেনিয়াস বলো, অনেক পরীক্ষায় দেখতে পাবে, তুমি সেন্ট্রালের এক্সামেও দেখতে পাবে যেই কটা অঙ্ক আজকে করাবো। চলো দেরি না করে ক্লাসটা স্টার্ট করি। এমনি ডেসক্রিপটিভের ক্লাস লেন্দি হয়। দেখো আজকের অঙ্কটা কি বলেছে, সমগ্র পৃথিবীতে জলভাগ ও স্থলভাগের পরিমাণের অনুপাত 4:3। তাহলে আমরা লিখে নিলাম। খুব ভালো করে বুঝবে, পাটিগণিত কিন্তু মুখস্থ করার জিনিস না। ঠিক আছে, পাটিগণিত কিন্তু বুঝে তোমাকে জিনিসটা তৈরি করতে হবে। মুখস্থ করে করলে কিন্তু তুমি আলটিমেটলি একটা টাইমে গিয়ে বা এক্সাম হলে গিয়ে কি লেখা ছিল, এই লাইনের পরে কোন লাইনটা লিখবো, এইরকম চিন্তা ভাবনা হবে। জিনিসটা বোঝো, নিজের মতো করে তখন লিখতে পারবে যে আমি যদি জিনিসটা বুঝি কোনটার পরে কোনটা করতে হবে, তখন তোমার অটোমেটিক এটা একটা কনফিডেন্স চলে আসবে। সমগ্র পৃথিবীতে জলভাগ ও স্থলভাগের অনুপাত 4:3। ধরি সমগ্র পৃথিবী সমান সমান 1 অংশ। ঠিক আছে, কি ধরলাম, সমগ্র পৃথিবী সমান সমান হলো 1 অংশ। আচ্ছা দেখো, যদি এটা পৃথিবী হয়, তো পৃথিবীটা এরকম দেখতে হয়। এটাকে যদি আমরা নিরক্ষরেখা বরাবর ভাগ করি, তাহলে আমরা কি পাবো, এখানে পাবো হলো উত্তর গোলার্ধ আর এখানে পাবো হলো দক্ষিণ গোলার্ধ। তাহলে এই টোটালটা যদি 1 অংশ হয়, তাহলে আমরা কি বলতে পারি, উত্তর গোলার্ধ মানে হাফ, দক্ষিণ গোলার্ধ মানেও হাফ। মানে একটা বিস্কুটকে যদি আমরা দুটো ভাগ সমান ভাগে ভাগ করি, তাহলে এটা হলো পুরোটার একটা অর্ধেক আর অপর দিকটা হলো পুরোটার একটা অর্ধেক। তাহলে সুতরাং সমগ্র পৃথিবী 1 অংশ। সুতরাং যেহেতু নিরক্ষরেখা পৃথিবীকে উত্তর ও দক্ষিণ গোলার্ধে কি লিখছি, গোলার্ধে সমান 2 ভাগে ভাগ করেছে, তাই পুরোই লিখি, উত্তর গোলার্ধ সমান সমান 1/2 অংশ, দক্ষিণ গোলার্ধ সমান সমান 1/2 অংশ। ঠিক আছে, তাহলে উত্তর গোলার্ধ মানে 1/2 অংশ, দক্ষিণ গোলার্ধ মানেও কি পেলাম, 1/2 অংশ। আচ্ছা, এবারে কি বলেছে যে সমগ্র পৃথিবীর জলভাগ ও স্থলভাগের অনুপাত 4:3। সুতরাং সমগ্র পৃথিবীতে
জলভাগের আনুপাতিক ভাগহার সমান সমান 4/4 + 3 = 4/7। আর স্থলভাগের আনুপাতিক ভাগহার 3/4 + 3 = 3/7। ঠিক আছে, তাহলে সুতরাং জলভাগের পরিমাণ কত হবে? 4/7 × 1, কারণ আমরা এখানে সমগ্র জলভাগ কি ধরেছি? 1 অংশ, তাই তো? তাহলে আমরা এখানে এটাকে কি করব? 1 দিয়েই গুণ করব। ইয়েলো কালার করে দিলাম, তার মানে ওই 1 আর এই 1 সেম। ঠিক আছে, তাহলে = আমরা কত পাচ্ছি? 4/7 অংশ। সেম ভাবে স্থলভাগের পরিমাণ 3/7 × 1 = 3/7 অংশ। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা কি ধরেছি? উত্তর গোলার্ধের পরিমাণ কত? হাফ অংশ। আর এখানে কি বলেছে? যে উত্তর গোলার্ধে জলভাগ এবং স্থলভাগের অনুপাত 6:5। তাহলে লিখে ফেলি, উত্তর গোলার্ধে জলভাগ ও স্থলভাগের অনুপাত 6:5, তাই তো? জলভাগ এবং স্থলভাগের অনুপাত 6:5। সুতরাং জলভাগের আনুপাতিক ভাগহার 6/6 + 5 = 6/11। দেখো এই লাইনের পরে আমরা কিন্তু জলভাগের পরিমাণটা বার করতে পারি, কিন্তু করি না কেন? আমাদের একটু সুবিধার জন্য, মানে যখন আমি এই লাইনের পরে এই লাইনটা লিখি, স্থলভাগের এই যে আনুপাতিক ভাগহার কথাটা আমাকে আর দুবার করে লিখতে হয় না। কিন্তু এখানে আমাকে যদি পরিমাণটাও লিখতে হতো, আবার পরে আনুপাতিক ভাগহার লিখতে হতো, আবার পরে ওটাতে, মানে কি লেখাটা একটু কমানোর জন্য আমরা এইভাবে পরপর দুটো আলাদা আলাদা করে লিখবো। তাহলে 5/6 + 5 = 5/11। ঠিক আছে, তাহলে সুতরাং জলভাগের পরিমাণ কত হবে? এখানে কত পেলাম? 6/11। আর অংশ কত? 1/2। তাহলে 6/11 × 1/2 = 6/22 অংশ। আর হলো স্থলভাগের পরিমাণ 5/11 × 1/2 = 5/22 অংশ। আচ্ছা এটা এখানে কেটেও দিতে পারো, 2 × 3 = 6, 11 × 2 = 22 = 3/11 অংশ। তাহলে আমরা কি পেলাম? ধরো যদি এই যে পৃথিবী ড্র করলাম, এটা হলো পুরো পৃথিবী। হ্যাঁ, এখানে তাহলে আমরা জলভাগ কত পেলাম? জলভাগ পেলাম হলো 4/7 আর স্থলভাগ পেলাম 3/7, তাই তো? ওয়াটার পেলাম 4/7 আর ল্যান্ড পেলাম 3/7। আর যদি অর্ধাংশ হিসাবে আমরা দেখি, হলো না, অর্ধাংশ ধরো উত্তর গোলার্ধে কি পেলাম? ওয়াটার পেলাম 3/11 আর ল্যান্ড পেলাম কত? 5/11।
22, তাই তো? তাহলে আমার দেখো খুব ভালো করে বুঝবে, পুরোটা মানে ওয়াটার 4/7, আর এই হাফ মানে ওয়াটার হলো 3/7। তাহলে এটার থেকে যদি আমরা এটা মাইনাস করি, তাহলে বাকি যে অপোজিট রয়েছে, মানে বাকি যে দিকটা রয়েছে, এই দিকের ওয়াটার আমরা পেয়ে যাব। এটার থেকে এটা মাইনাস করলে কি দক্ষিণ গোলার্ধের ওয়াটার পাবো, আর এটার থেকে এটা মাইনাস করলে আমরা কি দক্ষিণ গোলার্ধের ল্যান্ড পেয়ে যাব। তাহলে সুতরাং দক্ষিণ গোলার্ধে জলভাগের পরিমাণ কত হবে? 3/7 মাইনাস, সরি 3/11, এই সরি 4/7, এটুকুর জন্য ভুল হয়ে যেত। 4/7 মাইনাস 3/11, তাহলে লসাগু কত হবে? 77, তাই তো? তাহলে 7 দিয়ে কত গুণ করলে 77 হবে? 11। তাহলে 11-র সঙ্গে আমরা 4 গুণ করবো, 4×11 = 44, মাইনাস 11-র সঙ্গে কত গুণ করলে 7 পাবো? 77 পাবো। 7 গুণ করলে ওই 7-এর সঙ্গে 3 গুণ করবো, 3×7 = 21। যারা পারো তাদের তো কোনো ব্যাপার না, একবারেই করে ফেলতে পারবে। কিন্তু যারা একদম কিছু জানো না, তাদেরও যাতে বুঝতে অসুবিধা না হয়, এই জন্য কিন্তু প্রত্যেকটা স্টেপ কিন্তু আমি একদম ভেঙে দেখাচ্ছি। দেখো, এই অঙ্কটা বোঝালে হয়তো অনেক আগে কমপ্লিট হয়ে যেত, আমি শর্টে জাস্ট করিয়ে দিতাম যে এরকম এরকম করে করবে। কিন্তু কি আমি চাই যে প্রপার লেখাটা তোমরা শেখো, কারণ এক্সামে এই লেখা ভুলের জন্য কিন্তু পার্ট নম্বর কাটা যাবে। যাদের মিসেলেনিয়াস মেইন আছে তাদেরও লাগবে এই অঙ্কগুলো। আর WBCS ডেসক্রিপটিভ প্যাটার্ন নেক্সট ইয়ার থেকে হবে। তো যারা এরপরে পরীক্ষা দেবে WBCS ডেসক্রিপটিভ প্যাটার্ন ম্যাথ নিয়ে যাতে কোনো ভয় না থাকে, সেই জন্যই কিন্তু এই ক্লাসগুলো আসছে। তাহলে কত হচ্ছে? মাইনাস করলে কত পাচ্ছি আমরা? এদিকে 3 আর এদিকে 2, 23/77। ঠিক আছে, এটা কি পেলাম? এত। আচ্ছা, এককটা লিখবে, হ্যাঁ, অংশ, এখানেও অংশ। তাহলে দক্ষিণ গোলার্ধে জলভাগের পরিমাণ এত গেল। সুতরাং স্থলভাগের পরিমাণ কত হবে? স্থলভাগ কত? 3/7। 3/7 মাইনাস কত হবে? 5/22। দেখো, এখানে কিন্তু কোনো রকম কোনো কাটাকাটি যাচ্ছে না। এখানে তোমাদের একটা বুদ্ধি করতে হবে। দেখো, 7 আর 22টাকে কিন্তু গুণ করবে না। কেন? পরে বুঝতে পারবে। আমরা লিখলাম 7 গুণ 22, মানে লসাগু মানে তো আমাকে 7 আর 22 গুণ করেই লিখতে হতো, তো আমি এটাকে গুণ আকারেই রাখলাম। তাহলে এখানে দেখো, এখানেও 7, এখানেও 7, তাহলে 7 7 মিলে গেল, বাকি থাকলো পরে কি? 22। তাহলে 22-এর সঙ্গে 3 গুণ হবে, 3/22 66, মাইনাস এখানে 22 আর 22 রয়েছে, তাহলে এখানে কত দিয়ে গুণ করতে হবে? 7 দিয়ে। 5 7 35 অংশ ইজ ইকুয়াল টু কত হচ্ছে? এদিকে হচ্ছে 1 আর এদিকে হচ্ছে 3/7 ইন্টু 22 অংশ। কেন আমি এটা এই আকারে রাখলাম এবারে তোমরা বুঝতে পারবে। জায়গা নেই তো। সুতরাং জলভাগ ইস্টু স্থলভাগ। তাহলে জলভাগ আমরা কত পেয়েছি? 23/77। 23/77 ইস্টু 31/7 ইন্টু 22। এবারে দেখো, নিচে নিচে আমরা কাটবো। 11 দিয়ে কাটলে কত হবে? 7। 11 দিয়ে কাটলে কত হবে? 22। এই 7 এই 7 কেটে গেল। এই যে ইজিলি কাটাকাটিটা আমরা করতে পারলাম, এটা কিন্তু যদি আমরা 7 আর 22 গুণ করে গুণফলটা লিখতাম, তাহলে আবার আমাদের সেই একইভাবে কিন্তু ভাগ করে দেখতে হতো কত দিয়ে যাবে। ঠিক আছে, তো এটা আমাদের ইজিলি হয়ে গেল। তাহলে কত পেলাম? 23:31/2। এবার এই 2টাকে যদি তাড়াতে হয়, তাহলে আমাদের উভয় দিকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এখানেও 2 গুণ, এখানেও 2 গুণ, তাহলে কত পাবো? 23 দুগুণে 46, এই 2 কেটে যাবে, ইস্টু 31। তাহলে এইটা হলো কিন্তু অ্যান্সার। তাহলে উত্তর হিসেবে কি লিখবে? যে দক্ষিণ গোলার্ধে জলভাগ ও স্থলভাগের পরিমাণের অনুপাত কত? তাহলে উত্তর লিখবে দক্ষিণ গোলার্ধে
জলভাগ ও স্থলভাগের পরিমাণের অনুপাত 46:31। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক, দেরি করব না। খুব ইম্পর্টেন্ট, একদম ভি 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 আই বলতে পারো, বহুবার পরীক্ষায় এসেছে এই প্রশ্নটা। ঠিক আছে, খুব ভালো করে দেখবে, মানে ডেসক্রিপটিভ প্যাটার্নে যদি এই প্রশ্নটা দিয়ে দেয় অনেকেই টেনশনে পড়ে যায় এটা। দেখো বলছে একটি কুকুর একটি বিড়ালকে তাড়া করলো। ঠিক আছে, তাহলে এখানে পেছনে রয়েছে ডগ, কাকে তাড়া করলো? একটা ক্যাটকে তাড়া করলো। বলেছে বিড়াল যে সময়ে 5টি পদক্ষেপ ফেলে, কুকুর সে সময়ে 4টি পদক্ষেপ ফেলে। সময়ের সাপেক্ষে পদক্ষেপ খুব ভালো করে বুঝবে। ঠিক আছে, টাইমের সাপেক্ষে, টাইমের সাপেক্ষে কোনো একটা ডিস্টেন্স অতিক্রম করা, সেটাকে আমরা কি বলি? বেগ, তাই তো? তাহলে বিড়াল যে সময় 5টি পদক্ষেপ ফেলে, কুকুর সে সময় 4টি পদক্ষেপ ফেলে। তাহলে যদি আমি সময়টাকে 1 সেকেন্ড বা 1 মিনিট এরকম কিছু একটা ধরে নিই, বা একক সময় বলতে পারো, তাহলে 1 সেকেন্ডে বিড়াল যে পদক্ষেপ ফেলো 5টা, তার মানে 1 সেকেন্ডে ওইটুকু যে গেল, এটা কি বিড়ালের স্পিড আর সেকেন্ড হিসাবে, আর কুকুরের স্পিড 1 সেকেন্ডে অতগুলো, তার মানে এটা সেকেন্ড হিসাবে, এটা হলো স্পিড। বলেছে কুকুরের 3টি পদক্ষেপ বিড়ালের 4টি পদক্ষেপের সমান, কুকুর ও বিড়ালের গতিবেগের অনুপাত কত? চলো লেখাটা শুরু করি। একটি কুকুর একটি বিড়ালকে, এই জায়গাটা মুছে দিচ্ছি, তাড়া করলো। ঠিক আছে, কুকুরের 3টি পদক্ষেপ সমান সমান বিড়ালের 4টি পদক্ষেপ। তাহলে সুতরাং কুকুরের একটি পদক্ষেপ সমান সমান বিড়ালের 4/3টি পদক্ষেপ, এই 3টা নিচে চলে আসবে। এবার এখানে কুকুর কটা দিয়েছিল? 4টে। কুকুরের 4টি পদক্ষেপ সমান সমান বিড়ালের 4 × 4/3টি পদক্ষেপ ইজ ইকুয়াল টু 16/3টি পদক্ষেপ। এবারে আমরা এই লাইনটা লিখব, বিড়াল যে সময়ে 5টি পদক্ষেপ ফেলে, বিড়াল যে সময়ে 5টি পদক্ষেপ ফেলে, কুকুর সে সময়ে 4টি পদক্ষেপ ফেলে। কুকুর সে সময়ে 4টি পদক্ষেপ ফেলে। এবার কি, কুকুরের 4টি পদক্ষেপ মানে বিড়ালের কত? 16/3। তাহলে আমাদের যদি কোনো একটা কিছু রেশিও বার করতে হয়, দুটোকে একই এককে নিতে হবে, তাই না? আমরা তো একটা কিমি রাখলাম আর একটা গ্রাম, এটা তো আমাদের রেশিও হতে পারে না। এটা যদি কিমি হয় তাহলে এটাকেও আমাকে কিমিতে নিতে হবে। আমি যখন রেশিও বার করব, আমি যদি ক্যাটের দিক দিয়ে রেশিও বার করি, এটাকেও আমাকে ক্যাটের দিকে কনভার্ট করে নিয়ে রেশিও বার করতে হবে। ঠিক আছে, নাহলে কিন্তু হবে না। হ্যাঁ, যেহেতু আমরা স্পিডের ক্ষেত্রে আমরা এটা কম্পেয়ার করছি। দেখো বিড়াল যে সময় 5টি পদক্ষেপ ফেলে, কুকুর সে সময় 4টি পদক্ষেপ ফেলে। তাহলে সুতরাং বিড়ালের গতিবেগ কত? 5টি, এভাবে লিখলে তোমরা বুঝতে পারবে, পদক্ষেপ একক সময়, মানে একক সময় 5টি পদক্ষেপ। গতিবেগ তো আমরা এভাবে লিখি, এত কিমি পার সেকেন্ড এরকম। আর কুকুরের গতিবেগ 4টি পদক্ষেপ প্রতি একক সময়। তাহলে 4টি পদক্ষেপ, কুকুরের 4টি পদক্ষেপ মানে বিড়ালের কত? 16/3টি পদক্ষেপ।
তাহলে সুতরাং এটা ইজ ইকুয়াল টু দিয়ে লিখি, এটা সুতরাং দিয়ে লিখলে হবে না। ইজ ইকুয়াল টু 4 মানে কত? 16/3। বিড়ালের, এখানে অর্থাৎ লিখতে পারো, অর্থাৎ বিড়ালের 16/3টি পদক্ষেপ একক সময়। ঠিক আছে, তার মানে এটা আর এটার মানে একই। তাহলে সুতরাং এবারে দেখো কি চেয়েছে, বলেছে কুকুর ও বিড়ালের গতিবেগের অনুপাত। ভুল করবে না, দেখো এখানে আগে কি রয়েছে? বিড়াল, তারপরে রয়েছে কুকুর। উত্তরে চেয়েছে কি আগে কুকুর তারপরে বিড়াল, তাহলে আগে আমরা কুকুরেরটা লিখবো, তারপরে আমরা বিড়ালেরটা লিখবো। ঠিক আছে, এই জায়গাগুলোতে কিন্তু সিলি মিস্টেক হয়, পুরো অঙ্ক ঠিক করে লাস্ট লাইনে এসে ভুল হয়ে যায়। ঠিক আছে, তুমি 42টি কুকুর অ্যান্সার করে দিয়ে চলে আসলে, আর অপশানও ওরকমই থাকে, ডেসক্রিপটিভ হলে অপশান থাকবে না। আচ্ছা, তাহলে সুতরাং কুকুর ও বিড়ালের গতিবেগের অনুপাত কত হবে? 16/3:5। তাহলে 3 কাটতে গেলে আমাকে কি করতে হবে? উভয় দিকে 3 দিয়ে গুণ করতে হবে। 16/3 × 3 = 15:3। তাহলে এই 3 কেটে গেল, কত হলো? 16:15। এটাই হবে কিন্তু অ্যান্সার। হ্যাঁ, তাহলে কুকুর এবং বিড়ালের গতিবেগের অনুপাত কত? 16:15। বোঝা গেছে? অঙ্কটা খুব ইজি, ছোট্ট অঙ্ক, দেখো একটুখানির মধ্যে হয়ে গেল, কিন্তু কি বোঝার আছে। ঠিক আছে, না বুঝতে পারলে কিন্তু এই অঙ্কটা পরীক্ষায় নামিয়ে আসতে পারবে না। হ্যাঁ, মুখস্থ করবে না, আমি বারবার করে বলছি। আর যারা দেখছো, যদি ভালো লাগে লাইক করে দিও। তোমরা দেখছো, অনেকে লাইক করছো না, লাইক করো, কমেন্ট করো। ঠিক আছে, তাহলে আরও অনেকের মধ্যে জিনিসটা কিন্তু শেয়ার হবে। ঠিক আছে, আরও অনেকের হেল্প হবে। তো আর নতুনদের যারা দেখছো, সাবস্ক্রাইব করে নিও আরও নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। তো চলো দেখে নিই পরের অঙ্কটা কি বলেছে। বলেছে 48 লিটার মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত 7:5। এটা খুব সুন্দর একটা অঙ্ক। 48 লিটার মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত 7:5। তাহলে সুতরাং অ্যাসিডের আনুপাতিক ভাগহার 7/7 + 5 = 7/12। জলের আনুপাতিক ভাগহার 5/7 + 5 = 5/12। তাহলে মোট মিশ্রণ কত? 48 লিটার। তাহলে সুতরাং অ্যাসিডের পরিমাণ কত হবে? 7/12 × 48, 4 × 48, 4 × 7 = 28 লিটার। আর জলের পরিমাণ কত? 5/12 × 48, 4 × 48, 4 × 5 = 20 লিটার। ঠিক আছে, এতদিনে মোটামুটি যারা প্রথম থেকে ক্লাসগুলো দেখছো, এই জায়গাগুলো কিভাবে লিখতে হবে আশা করি আইডিয়া হয়ে গেছে। আচ্ছা, বলেছে ওই মিশ্রণে আর কত লিটার অ্যাসিড মিশ্রিত করলে মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত হবে 3:2। ঠিক আছে, মিশ্রণে আরও অ্যাসিড
যোগ করায় নতুন মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত কত? 3:2। 3:2। এইবারে দেখো, খুব ভালো করে বুঝবে। ধরো এটা একটা মিশ্রণ রয়েছে, ঠিক আছে? এই মিশ্রণে এখানে কি রয়েছে? ধরো এই নিচের এইটুকু হলো অ্যাসিড রয়েছে, ঠিক আছে? এটা হলো অ্যাসিড আর এটা হলো ওয়াটার। এবার এই মিশ্রণে কি হয়েছে? আরো কিছু অ্যাসিড যোগ করা হয়েছে, তার মানে অ্যাসিডের লেভেলটা এরকম ভাবে বেড়ে গেল, ঠিক আছে? এটুকু ধরো অ্যাসিড আরো যোগ করা হয়েছে, পরে অ্যাসিডের লেভেলটা বেড়ে গেল। কিন্তু ওয়াটারের লেভেলের কি কোনো চেঞ্জ হয়েছে? ওয়াটার যা ছিল তাই কিন্তু রয়েছে, ঠিক আছে? ওয়াটার কিন্তু যা ছিল তাই রয়েছে। খুব ভালো করে বুঝবে এই জায়গাটা। মানে 20 লিটার জল ছিল, 20 লিটার জলই রয়েছে, শুধু অ্যাসিডের পরিমাণটা চেঞ্জ হয়েছে। তাহলে এখানে আমরা লিখব, ধরি নতুন মিশ্রণে অ্যাসিডের পরিমাণ 3x লিটার, একক লিখতে ভুলবে না, আর জলের পরিমাণ 2x লিটার, ঠিক আছে? এবার জল তো কোনো চেঞ্জ হয়নি, আগেও যা জল ছিল এখনো তাই জল আছে। তাহলে আমরা কি বলতে পারি? 2x = 20। তাহলে সুতরাং যেহেতু জলের পরিমাণের কোনরূপ পরিবর্তন হয়নি। তোমাদের হয়তো মনে হতে পারে এই লাইনটা লেখার কি দরকার আছে? অবশ্যই দরকার আছে। তুমি যে কাজটা করছো, তুমি যে সলিউশনটা করতে যাচ্ছ, কোন যুক্তিতে করছো, কোন লজিকে করছো, ইচ অ্যান্ড এভরি লজিক তোমাকে লিখতে হবে। একটা লাইন লিখবে না, 1 নাম্বার কেটে নেবে। যদি এই লাইনটা না লেখো, দেখা গেলো 1 নাম্বার কেটে নেবে। কোন লজিকে তুমি 2x = 20 করলে, সেই লজিকটা তো তোমাকে দিতে হবে। যেহেতু জলের পরিমাণের কোনরূপ পরিবর্তন হয়নি, তাই বলা যায়, তাই বলা যায় 2x = 20। সুতরাং x = 20/2, 2 দিয়ে কাটলে 10, সুতরাং x = 10। তাহলে x = যদি 10 হয়, তাহলে 3x = কি হবে? এখানে সুতরাং না, অর হবে। হ্যাঁ, অর বা লিখতে পারো। 3x = হবে 10 × 3, x এর সঙ্গে 3 গুণ হয়েছে, অর 3x = 30। তাহলে এটা কি হলো? সুতরাং নতুন মিশ্রণে অ্যাসিডের পরিমাণ 30 লিটার, ঠিক আছে? নতুন মিশ্রণে অ্যাসিডের পরিমাণ কত? 30 লিটার। পূর্বে অ্যাসিডের পরিমাণ ছিল 28 লিটার। সুতরাং অ্যাসিড যোগ করা হয়েছে 30 - 28 লিটার = 2 লিটার। তাহলে অঙ্কে কি চেয়েছে? মিশ্রণে আর কত লিটার অ্যাসিড মিশ্রিত করলে মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত হবে 3:2। তাহলে উত্তর কি হবে?
মিশ্রণে আরও 2 লিটার অ্যাসিড যোগ করলে মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত হবে 3:2। এটা হবে উত্তর। ঠিক আছে, উত্তরটা তো লিখতেই পারবে, পুরো লাইন ধরে লিখতে হবে। তো আশা করি আজকের 3টে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে দিও, যারা নতুন আছো সাবস্ক্রাইব করে নিও আরও নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।